কিছু সাইফাই সিনেমা রয়েছে যেগুলোর এন্ডিংটা আমাদের এতটা কনফিউজ করে দেয় যে আমরা অবশেষে ভাবি যে কোনটা আসল ছিল কোনটা নকল। অর্থাৎ সিনেমাটা নিয়ে আপনি যে থিওরিটা বানাবেন সেটা বাকি 5টা মানুষের সাথে মিল খাবেই না। তো আমি একটা ইন্টারেস্টিং সিনেমা দেখলাম যেটার নাম হচ্ছে গুড লাক হ্যাভ ফান ডোন্ট ডাই। অদ্ভুত এবং বেশ বড় একটা নাম সিনেমাটাকে পরিচালনা করেছেন গোর ভার্বিনস্কি, যার দুর্দান্ত কিছু মাস্টারপিস রয়েছে, যার মধ্যে অধিকাংশ হয়তো আপনারা দেখেছেন, লাইক র্যাঙ্গো, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান আছে অবভিয়াসলি, তারপর দ্য লোন রেঞ্জার, এ কিওর ফর ওয়েলনেস, যে সিনেমাটার ভিডিও তো অলরেডি আমার চ্যানেলে রয়েছে। তো সেই কারণেই তার নতুন সিনেমাটা দেখলাম এবং টু বি অনেস্ট সিনেমাটা ডিসঅ্যাপয়েন্ট করেনি। তো চলো শুরু করা যাক নাকি। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি গুড লাক হ্যাভ ফান ডোন্ট ডাই সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো বাকি 5টা দিনের মতনই, দিন না যদিও রাত ছিল তখন, সময় তখন 10:10 লস অ্যাঞ্জেলেসের একটা ডাইনার যেখানে অধিকাংশ মানুষ তাদের ফোন নিয়েই ব্যস্ত। এবং এই জিনিসটাকে বেশি ফোকাস করা হয়েছে যে মানুষেরা কতটা তাদের ফোনের উপরে ডিপেন্ডেন্ট। সেই মুহূর্তে সেই ডাইনারে একজন অদ্ভুত জামাকাপড় পরা মানুষ চলে আসে। অদ্ভুত জামাকাপড় বলতে এক টাইপের প্লাস্টিকের স্যুট, যার মধ্যে কিছু পাইপ, কিছু গ্যাজেটস অ্যাটাচ করা রয়েছে, এবং সে চেঁচিয়ে সবার অ্যাটেনশন চাইছে। সে বলছে যে সে ফিউচার থেকে এসেছে, তবে তার কথা কেউ বিশ্বাস করছে না, মানে তাকে কেউ সিরিয়াসলি নিচ্ছে না। সেই কারণে সে বহু মানুষদের থেকে ফোন কেড়ে সেগুলোকে ছুঁড়ে ফেলে দেয়। এখন স্বাভাবিকভাবেই বহু মানুষ উঠে দাঁড়ায় তার এই রুড আচরণ দেখে, মানে তাকে পেটাবে বলে ডিসাইড করে। তবে সেই মুহূর্তে সেই ফিউচার থেকে আসা মানুষটা তার হাতে একটা বাটন নিয়ে সবাইকে সাবধান করতে থাকে যে তার উপর যদি কেউ অ্যাট্যাক করে তাহলে সে সেই বাটনটা প্রেস করে দেবে এবং তার গায়ে লাগানো যে বোমগুলো রয়েছে সেগুলো ব্লাস্ট হবে। তার দাবি একটাই যে তার কথাগুলো যাতে শোনা হয়, তাকে যাতে সিরিয়াসলি নেওয়া হয়। এখন ব্যাপার হচ্ছে যে ভবিষ্যৎ থেকে আসা এই মানুষটার নাম কি? অ্যাকচুয়ালি এই সিনেমাতে তার কোনো নাম নেই, সেই কারণে আমি তাকে ভবিষ্যতের বান্দা বলেই ডাকবো। তো সে তখন তার মিশনটা, মানে যে কারণে সেখানে এসেছে সেটা সবাইকে এক্সপ্লেইন করে। ব্যাপার হচ্ছে যে ভবিষ্যতে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পূর্ণভাবে দুনিয়াটাকে টেক ওভার করে নেবে এবং পৃথিবীর প্রায় অর্ধেক জনসংখ্যা গায়েব হয়ে যাবে, মরে যাবে। আর যেটার প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। এই তো যেমনটা সে সেই রেস্টুরেন্টে ঢুকেই দেখতে পায় যে বহু মানুষ তাদের ফোন নিয়েই ব্যস্ত, মানে প্লেটে খাবার পড়ে রয়েছে কিন্তু মানুষ তার ফোন নিয়েই এনগেজড। মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। মানুষ ঘুম থেকে উঠেই প্রথমেই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হ্যান ত্যান ঘাটাঘাটি করতে থাকে এবং সেই সময়টা আরও বাড়তে থাকে। মানুষ তাদের কাজ ছেড়ে ফোন স্ক্রল করতেই বেশি ব্যস্ত হয়ে পড়ে। এইভাবেই সম্পূর্ণ সোসাইটি একটা সময় ভেঙে পড়ে যায়। ফুড শর্টেজ শুরু হয়, মানে গোটা দুনিয়াতে রিসোর্স কমে যায় এবং একটা সময় গিয়ে মানুষ মরতে শুরু করে। এবং এই প্রসেসটা এমনভাবে চলতে থাকে যে মানুষের নজরেই আসে না। অর্থাৎ এআই মানুষদের ফোনেই এতটা এনগেজ করে রাখে যে মানুষদের বুঝতেই সম্পূর্ণ দুনিয়া ধ্বংস। তবে আমাদের ফিউচারের বান্দা এটা হতে দেবে না। সেই স্থানে এসেছে এই এআইকে সম্পূর্ণভাবে থামাতে। সে মনে করে যে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এগেনস্টে বিরুদ্ধে যে বিপ্লব হবে সেটা এই স্থান থেকেই শুরু হবে। আর সেই কারণেই সে এখানে রিক্রুট করতে এসেছে, মানুষদের খুঁজতে এসেছে যারা তার সাথে সেই লড়াইয়ে অংশ নেবে। এখন কে তার এই লড়াইতে অংশ নেবে সেটাই হচ্ছে প্রশ্ন, কারণ অধিকাংশ মানুষ তার কথায় বিশ্বাস করছে না। অনেকে তো তাকে একটা জাঙ্কি, পাগল মনে করছে। তবে সে প্রমাণ করে যে সে পাগল না। সে জানায় যে এটা তার 117তম বার যে সে একই স্থানে এসেছে মানুষদের একই কথা বলতে। এই একই জিনিস অলরেডি ঘটে গিয়েছে। এই তো একটা মানুষকে সে বলে দেয় তার ফেভারিট সিনেমা, একই সাথে একটা কাপল সেখানে তাদের প্রথম ডেটিংয়ে এসেছে, সবকিছু সে বলে দিয়েছে কারণ সে এই জিনিসটা অলরেডি দেখেছে। এবার ব্যাপার হচ্ছে যে কে কে তার দলে অংশ নিতে চায়। একটা কালো বর্ণের মানুষ হাত তোলে, তবে আমাদের ফিউচারের বান্দা তাকে সেই মুহূর্তে না বলে দেয় কারণ তার নাকি হাঁটুর সমস্যা রয়েছে। আগেও প্রায় 29 বার সেই মানুষটা হাত তুলেছে তাকে জয়েন করবে বলে, আর প্রতিবারই মানুষটা একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, একটা দায় হয়ে দাঁড়িয়েছে তার হাঁটুর সমস্যার কারণে। একজন বৃদ্ধ মানুষ রেডি, তবে সে নাকি খুব বোকা। তো সে মোটামুটি এই স্থানের বহু মানুষের নেচার বুঝে গিয়েছে যে কে কি করতে পারে। সেই কারণে সে নতুন রিক্রুট খুঁজছে, তবে কেউ জয়েন হতে চাইছে না। একজন তো লুকিয়ে লুকিয়ে পুলিশকেও ফোন করে দিয়েছে এবং পুলিশও আসছে। তাই সে ভেবেই নিয়েছে যে এইবারও সে ব্যর্থ হয়েছে, তাকে আবারও পুনরায় ট্রাই করতে হবে। তো সে ফেরত যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই মুহূর্তে সুজান নামক একজন মহিলা হাত তুলে বসে। আর কি এটা দেখে সে আরো বেশি মোটিভেটেড হয়ে যায়। আর সেই কারণে সব লোকেদের থ্রেট করতে থাকে যে কেউ যদি তাকে জয়েন না করে তাহলে সে সেই ডেটোনেটর প্রেস করে সম্পূর্ণ স্থানটাই উড়িয়ে দেবে। তারপর সে জোর করে মানুষদের রিক্রুট করা শুরু করে। তবে সেই স্থানে ইনগ্রিড নামক একটা মেয়ে উপস্থিত ছিল, এক বারবি প্রিন্সেসের মতন ড্রেস পরে। সেও যেতে ইচ্ছুক, তবে আমাদের ফিউচারের বান্দা তাকে রিক্রুট করে না, তাকে না বলে দেয়। আর সেই মুহূর্তে তার পাশের টেবিল থেকে একটা সসের বোতল পড়ে যায়, যেটা ঘুরে তার দিকেই পয়েন্ট করে দেয়, অর্থাৎ ইনগ্রিড নামক সেই মেয়েটার দিকে। যেটা দেখে সে বুঝতে পারে যে ভাগ্য হয়তো এবার অন্য কিছু লিখেছে, হয়তো সেই মেয়েটাকে তাদের দলে নেওয়া উচিত। সেই কারণে তাকে দলে নিয়ে নেয় সে।
আর কি, পুলিশও চলে এসেছে, সম্পূর্ণ স্থানটা ঘিরে ফেলেছে। অন্যদিকে আমাদের ফিউচারের বান্দা জানিয়ে দেয় যে বিপ্লব আজকে রাতেই শুরু হবে। তবে আমাদের জানা প্রয়োজন যে এমন কি ঘটেছিল, ফিউচারে এমন কি ঘটবে। মোটামুটি সেই ভবিষ্যতে যে সর্বনাশ ঘটবে সেটার কাউন্টডাউন অনেক আগেই শুরু হয়ে গেছিল। আমরা বেশ কয়েকদিন আগের একটা গল্প দেখতে পাই, মার্ক এবং জ্যানেটের গল্প দেখতে পাই, যারাও কিন্তু সেই দলে অংশ নিয়েছিল। তো ঘটনাটা বেশ পুরনো। মার্ক এবং জ্যানেট তারা স্কুলে যাচ্ছে, এটা মার্কের প্রথম দিন। অ্যাজ এ টিচার সে একটু নার্ভাস রয়েছে, তবে ক্লাসে যাওয়ার পরেই সে অদ্ভুত একটা জিনিস দেখে, প্রত্যেকটা স্টুডেন্ট নিজেদের ফোন নিয়ে ব্যস্ত। সে বহু ছেলে মেয়েদের ফোনটা রাখতে বলে, তবে কেউ তার কথা শোনে না। মার্ক এই ব্যাপারটা নিয়ে বাকি টিচারদের সাথে আলোচনা করে যে স্কুলে কি এরকম কোনো রুলস নেই যে বাচ্চারা ক্লাস চলাকালীন ফোন ইউজ করতে পারবে না। তখন অন্যান্য টিচাররা বলছে যে এটার আবার রুলস প্রয়োজন নাকি, অফকোর্স ক্লাস করার দরুন কেউ ফোন ইউজ করতে পারবে না, তবে সেই বাচ্চাগুলোকে বোঝাবে কে। তখন আর একজন টিচার সে একটা সলিউশন বার করেছে। সে এক টাইপের হ্যান্ডমেড সিগন্যাল জ্যামার বানিয়েছে, যেটা সেই স্টুডেন্টগুলোর ফোনের সব কানেকশনগুলোকে কাট করে দেয়। তার মতে বাচ্চাগুলোকে ঠিক করার এই একটাই বেস্ট ওয়ে আছে। বাই দ্য ওয়ে, তারা লক্ষ্য করেছে যে ছেলেমেয়েগুলোর আচরণগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। একই সাথে স্কুলের প্রিন্সিপাল তাকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, সে নাকি কোনো একটা কাজের জন্য বাইরে গেছে এবং এখনো ফেরেনি। শুধু সে না, সেই স্কুলের বহু টিচার তারাও গায়েব রয়েছে। যাই হোক, মার্ক আবার ফিরে যায় তার ক্লাসে, আর আগের বারের মতন এবারও সেম, প্রত্যেকটা স্টুডেন্ট তাদের ফোন নিয়েই ব্যস্ত। আর সেটাই মার্ক একটু ভালো মতন দেখার চেষ্টা করছে যে তারা ফোনে করছেটা কি, এবং সে দেখে যে স্টুডেন্টগুলো র্যান্ডামলি ভিডিও স্ক্রল করে যাচ্ছে, রিলস স্ক্রল করে যাচ্ছে, এবং যার মধ্যে কিছু অদ্ভুত ভিডিওস আসছে। এমনও না যে সে সেই ভিডিওসগুলো দেখছে, সে জাস্ট সিম্পলি স্ক্রল করে যাচ্ছে সেই বাচ্চাগুলো। মার্ক তখন সেটা দেখতে দেখতে কিউরিওসিটির বসে একজনের ফোনে টাচ করে বসে, আর তখনই সেই স্টুডেন্টটা অ্যালার্ট হয়ে যায়। তবে শুধু সেই স্টুডেন্ট না, বরং সেই ক্লাসের এবং সেই স্কুলের বাকি প্রত্যেকটা স্টুডেন্ট আচমকা অ্যালার্ট হয়ে যায়, যেন তারা প্রত্যেকে জানে যে মার্ক কি করেছে। মার্ক তারপর সেখান থেকে বেরিয়ে তার গার্লফ্রেন্ড অর্থাৎ জ্যানেটকে সম্পূর্ণ ব্যাপারটা জানায় যে সে একটা স্টুডেন্টের ফোন টাচ করেছে। জ্যানেট জানায় যে এটা করা উচিত হয়নি, তবে তাই বলে এরকম টাইপের রিয়াকশন তো হওয়ার কথা না। প্রত্যেকটা স্টুডেন্ট রীতিমতো জম্বিদের মতন আচরণ করছে। প্রত্যেকটা বাচ্চা যেন এক টাইপের হাইভ মাইন্ডের অংশ, অর্থাৎ কেউ একজন তাদের আদেশ দিয়েছে এবং তারা প্রত্যেকে এক টাইপের হস্টাইল আচরণ করা শুরু করে। সেখান থেকে পালানোর দরুন তারা সেই আরেকজন টিচারের বানানো হ্যান্ডমেড সিগন্যাল জ্যামারটা পায়, যেটা দিয়ে সেই স্টুডেন্টগুলোকে কিছু সেকেন্ডের জন্য তারা আটকাতে পারে। তবে সেটা যথেষ্ট ছিল না। ভাগ্য ভালো যে তারা সময় মতন যান বাঁচিয়ে সেই স্কুল থেকে পালাতে পেরেছে। যাই হোক, এবার প্রেজেন্ট টাইমে আসি। আমাদের ফিউচারের বান্দা এবং তার সাথে রয়েছে বেশ কয়েকজন যারা সেই বিপ্লবে অংশ নিয়েছে। তবে সেই ডাইনারের চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে। জ্যানেট তখন তাকে জিজ্ঞেস করে যে সে যখন ফিউচার থেকে এসেছে তো সে অবশ্যই জানবে যে এখান থেকে কিভাবে পালাতে হবে, কারণ সে তো এই এক্সপিরিয়েন্সটা অনেকবার করেছে, তাই না? আসল ব্যাপার হচ্ছে সে নিজেও জানে না। মোটমাট এখান থেকে বেরোনোর 3টে রাস্তা রয়েছে। একটা হচ্ছে ফ্রন্ট ডোর, যেখান থেকে বেরোনোটা ইম্পসিবল কারণ পুলিশেরা সরাসরি গুলি চালাবে। তারপর হচ্ছে ব্যাক ডোর, যেখান থেকেও তারা বেরোতে পারবে না কারণ পুলিশেরা তাদের কুকুর ছেড়ে দেবে সেই মানুষগুলোর উপরে। তারপর হচ্ছে ইমার্জেন্সি এক্সিট, যেখানে পুলিশেরা স্মোক গ্যাস মারবে এবং অবশেষে যাদেরকে হাতে পারবে তাদেরকে উদ্যম পেটাবে। তো এখন উপায় কি আছে? সেই মানুষগুলো এখন প্রশ্ন করছে যে আমরা তো তোমাকে সঙ্গ দিলাম, এবার আমাদের কি হবে, আমরা এখান থেকে জীবিত কিভাবে বেরোবো? ইনগ্রিড নামক সেই মেয়েটা তখন সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, তবে আমাদের ফিউচারের বান্দা তাকে আটকে দেয়। অন্যদিকে বব নামক একটা ছেলে তাদের সাথে ছিল, যার কাছে বন্দুক ছিল, এবং আমাদের ফিউচারের বান্দা সেটা জানে কারণ বব এর আগেও তাকে সেই বন্দুক দিয়ে শুট করার চেষ্টা করেছিল। তবে এবার ববকে হিরো হতে হবে, এমনটাই গল্প সে ববকে জানায়। সে ববকে পাঠায় সেই পুলিশগুলোকে ডিস্ট্র্যাক্ট করতে, ববকে বাড়ে তুলে এমন বানিয়ে দেয় যে বব একদম বুক উঁচু করে সেই পুলিশগুলোর কাছে চলে যায় জাস্ট কথা বলার জন্য। তবে পুলিশগুলো তো কথা বলার মুডে নেই, তারা সরাসরি গুলি মেরে দেয়। তখন সুজান জানায় যে সেই স্থানে একটা সিক্রেট দরজা রয়েছে, যেটা দিয়ে তারা সরাসরি সেলারে যেতে পারবে। দরজাটা ব্যবহার করার আগে সে সবার ফোন নিয়ে নেয় এবং সেটাকে ছুঁড়ে ফেলে দেয়। অন্যদিকে সুজানকে জিজ্ঞেস করতে থাকে যে সে কিভাবে জানলো যে এখানে একটা সিক্রেট দরজা রয়েছে। তার মনে একটা সন্দেহ তৈরি হতে থাকে। সে সুজানকে প্রশ্ন করছে যে সে কি পুলিশের লোক বা কে তাকে পাঠিয়েছে, এত ইনফরমেশন সে জানলো কি করে। সুজান উত্তর দেয় না, বরং তাকে এটা বলে যে হয়তো এটাই হচ্ছে তার সেই রাইট গ্রুপ, এমন একটা দল যেটাকে সে খুঁজছিল, যারা মিলে সেই এআইকে হারাবে। এখন এত কথা বলার তো তাদের কাছে সময় নেই, কারণ পুলিশেরা চারদিকে তাদেরকে ঘিরে ফেলেছে। ইমিডিয়েট তাদেরকে সেখান থেকে বেরোতে হবে। আর তারপরই আমরা সুজানের গল্পটা জানতে পারি। ঘটনাটা বেশ অনেক দিন আগে।
একটা স্কুল শুটিংয়ে সুজানের ছেলে মারা গিয়েছে। সুজান কান্নায় ভেঙে পড়েছে, তবে তার পাশেই 3জন মহিলা ছিল যাদেরও বাচ্চারা মারা গিয়েছে সেই শুটিংয়ে। তবে তাদের আলোচনাগুলো শুনে একটু অদ্ভুত ফিল হচ্ছিল। একজন চিন্তায় রয়েছে যে এখানে পেপার ওয়ার্ক করে তাকে আবার এই ট্রাফিকের মধ্যে বাড়ি যেতে হবে, অনেক সময় লাগবে। অন্যজন আবার সুজানকে জিজ্ঞেস করে যে এটা কি প্রথমবার তার ছেলে মারা গিয়েছে। যাই হোক, সুজান তো খুব শকে রয়েছে, সেই কারণে তারা সুজানকে অফার করে যে তাদের সাথে যাওয়ার। তারা সুজানকে একটা কার্ডও দিয়ে দেয়। কথা মতন সুজান তাদের সেই কার্ডে দেওয়া লোকেশনটায় গিয়ে পৌঁছায়, যেখানে একজন মানুষ সুজানের সাথে সাক্ষাৎ করে। সেই মানুষটা সুজানকে কিছু অদ্ভুত কথা বলে, তাকে প্রশ্ন করে যে কোন স্কুলে গোলাগুলিতে তার ছেলে মারা গিয়েছিল, হ্যান ত্যান, যেন তারা কিছু জানেই না। এবং অবশেষে বলে যে সুজান তার ছেলেকে ফেরত পাবে। কিভাবে? আসলে তারা ক্লোন বানায়। তার মৃত ছেলের ডিএনএ নিয়ে তার মধ্যে কিছু পার্সোনালিটি, কিছু বৈশিষ্ট্য ইনস্টল করে একটা ক্লোন বানাবে তারা। সুজান তো রাজি হয়ে যায়, কারণ সে ফাইনালি তার ছেলেকে ফিরে পাবে। সে সব ধরনের ফর্মগুলো ফিল আপ করতে থাকে, তার ছেলের ব্যাপারে সব ইনফরমেশনগুলো দিতে থাকে যে তার ছেলে কেমন, কি পছন্দ করত। অবভিয়াসলি তার ছেলের ক্লোন বানাতে হলে তাদের জানা প্রয়োজন যে তার ছেলে কোন খেলা, কোন খাবার পছন্দ করত, কি অপছন্দ করত, সব কিছু। ইভেন সুজানকে একটা সাপোর্ট গ্রুপেরও নাম্বার দেওয়া হয়, যেখানে সুজানের মতনই বহু পিতামাতারা রয়েছে। অবশেষে সুজান তার ছেলেকে ফিরে পায়, তবে তার ছেলের কাঁধে এক টাইপের চিহ্ন রয়েছে, যেন সেই কোম্পানির লোগো। তো সুজান তার ছেলেকে নিয়ে তো বাড়ি ফিরছে, তবে তার আচরণটা ভিন্ন, মানে যেন একটা রোবটকে দিয়ে কাজ করালে যেমনটা লাগে না। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে সেই লোকটা সুজানকে এটাও বলেছে যে প্রতি 24 ঘন্টায় একবার করে অ্যাড আসবে, অর্থাৎ তার ছেলে একটা র্যান্ডাম কোনো অ্যাডভার্টাইজমেন্ট করবে, যেমনটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি। যাই হোক, সুজান যেমনটা চেয়েছিল এটা কিন্তু একদমই তেমন না। তারপরে সুজান তার ছেলেকে নিয়ে সেই সাপোর্ট গ্রুপে চলে যায়। সেখানে বহু প্যারেন্টসরা ছিল যারা তাদের ছেলে মেয়েকে হারিয়েছে, তবে তাদের মুখে হাসি, যেন তারা খুশি, তারা যেমনটা চেয়েছিল তেমনটাই পেয়েছে। এখানে উপস্থিত অধিকাংশ প্যারেন্টসের বাচ্চারাই সেই গোলাগুলিতে মারা গিয়েছে। এমনকি যারা গোলাগুলি করেছে তাদের জন্য আবার আলাদা সাপোর্ট গ্রুপ রয়েছে। সুজান আর একটা কাপলের সাথে সাক্ষাৎ করে, যারা জানায় যে তারা নাকি তাদের মেয়েকে কয়েকবার ক্লোন করেছে, মানে তাদের মেয়ের যে ক্লোনটা ছিল সেটাও নাকি গোলাগুলিতে মারা গিয়েছিল, সেই কারণে তাকে আবার ক্লোন করেছে। এবং এবার তার হাইটটা নাকি একটু বাড়িয়েছে, তাকে নাকি একটু রেসিস্ট করেছে, মানে তাদের ইচ্ছে মতন তার মধ্যে বৈশিষ্ট্য ইনস্টল করেছে। মানে সেই কাপল একটা কমপ্লিটলি আলাদা পার্সোনালিটির মানুষ বানিয়েছে নিজেদের মনোরঞ্জনের জন্য। তো সুজান সেখান থেকে বেরোতেই যাবে, সেই মুহূর্তে একজন মানুষ এসে তার সাথে সাক্ষাৎ করে, যে সুজানকে জানায় তার প্রবলেমের কথাগুলো। সেই মানুষটা জানায় যে সেও তার নিজের ছেলেকে ক্লোন করেছিল, তবে তার ছেলে যেমনটা ছিল তেমনটা আর নেই, সম্পূর্ণ আলাদা, যেমনটা সুজান ফিল করছে। সেই কারণে সে সুজানকে আর একটা কার্ড দেয় আর একটা কোম্পানি। সেই কোম্পানি আবার কোনো ক্লোন প্রোভাইড করে না, বরং একটা ডিভাইস প্রোভাইড করে, যেটার মাধ্যমে ইউজাররা তাদের ছেলেপেলের সাথে কথা বলতে পারবে। অর্থাৎ সুজান তার ছেলের সাথে কথা বলতে পারবে এবং তার পার্সোনালিটি এক্স্যাক্টলি তার ছেলের যেমন ছিল তেমনই থাকবে। জাস্ট তাকে একটা হার্ড ড্রাইভের মতন জিনিস রয়েছে, ইনস্টল করতে হবে, এবং তার সাথে একটা ইয়ারপিস রয়েছে, এটা নিজের কানে লাগিয়ে রাখতে হবে। কথা মতন সুজান সেটা নিয়ে নেয় এবং রাতের বেলা সেটাকে ইনস্টল করে, এবং সত্যি তার ছেলের মতনই কেউ সুজানের সাথে রাতের বেলা কথা বলে। সে সুজানকে জানায় যে আমাকে তোমার সাথে নিয়ে চলো। সুজান বলে কোথায়? সে জানায় যে একটা অ্যাডভেঞ্চারে। সুজানকে একটা মানুষের সাথে সাক্ষাৎ করতে হবে সেই রেস্টুরেন্টে, এবং সেই মানুষটাকে ফলো করতে হবে। কে সেই মানুষটা? সেটাই হচ্ছে আমাদের ফিউচারের বান্দা। সো বোঝা গেল, প্রথম কিন্তু হাত তুলেছিল সুজান, সেই কিন্তু সেই দলে প্রথম অংশ নিয়েছিল, কারণ তার ছেলে তাকে ইনস্ট্রাক্ট করেছিল। একই সাথে সেই স্থানে যে একটা গোপন প্লেস রয়েছে যেটা ধরে তারা পালিয়েছিল, এটাও তার ছেলেই তাকে বলে দিয়েছিল। তবে কেন? এটাই হচ্ছে প্রশ্ন। যাই হোক, সেই রিভলিউশন গ্রুপ ফাইনালি বাইরে বেরিয়েছে, তবে তাদের এখন কোথায় যেতে হবে এবং কি করতে হবে, তাদের এখন অ্যাকচুয়াল মিশনটা কি, এটাই জ্যানেট তাকে জিজ্ঞেস করে। তখন সে জানায় যে এখান থেকে প্রায় 1/2 মাইল দূরে একটা বাড়িতে একটা 9 বছরের বাচ্চা এক ঈশ্বরকে তৈরি করবে, যেটা সম্পূর্ণ পৃথিবীটাকে রিশেপ করে দেবে, অর্থাৎ একটা টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটি। আপনি উইকিপিডিয়াতে এই টার্মটার ব্যাপারে জানতে পারবেন। অর্থাৎ এটা এমন একটা ইভেন্ট যখন প্রযুক্তি মানুষদের নাগালের বাইরে চলে যাবে। তো সেই 9 বছর বয়সী বাচ্চাটা এমনই কিছু একটা ঘটাবে, এবং সেটাই হওয়া থেকে আটকাতে হবে তাদের। আমাদের বন্দার কাছে একটা পেন ড্রাইভ রয়েছে, যেটা সেই এআইকে সম্পূর্ণভাবে কনসিয়াসনেস পাওয়া থেকে আটকাবে, মানে সেই এআইকে আর জীবিত হতে দেবে না। তার হাতে আমরা দেখেছি এক টাইপের ঘড়ি রয়েছে, যেখানে কাউন্টডাউন হচ্ছে, সেই সময়ের মধ্যেই তাদেরকে সেই পেন ড্রাইভটি ইনস্টল করতে হবে, নয়তো সেই এআইটা যদি জেগে যায় তাহলে তাদের মিশন ফেল্ড, তারা আর আটকাতে পারবে না কিছু। তো তারা তো এগোচ্ছে, তবে মুখোশ পরা দুজন মানুষ গাড়ি নিয়ে তাদের পিছু করে, মানে তাদেরকে মারবে। আমাদের রিভলিউশন গ্রুপ কোনো মতো একটা পরিত্যক্ত বিল্ডিংয়ের মধ্যে আশ্রয় নেয়। এখন আমাদের বান্দা সে তো এত দূর পৌঁছায়নি, এই জায়গাটাও চেনে না, সেই কারণে সে চারপাশটা একটু ঘুরে দেখছে।
তবে স্কট নামক একজন মানুষ তখন আচমকা বলা শুরু করে যে এই বান্দা হয়তো মিথ্যে কথা বলছে, সে আদৌ ফিউচার থেকে আসেনি, মানে বাকি মানুষগুলোকে তার এগেনস্টে করার সে চেষ্টা করছে। আর সেই মুহূর্তে ইনগ্রিড নামক যে মেয়েটা ছিল তার আচমকা নাক দিয়ে রক্ত পড়তে থাকে। সে বুঝে যায় যে কারোর কাছে সেলফোন রয়েছে, আর সেটা অন্য কেউ না, স্কটের কাছে ছিল, যে ফোনটা নিয়ে সে ফেলে দেয়। কেন? আসলে ইনগ্রিডের একটা অদ্ভুত রোগ রয়েছে, তার টেকনোলজি, ওয়াইফাই এইগুলোতে অ্যালার্জি। ব্যাপারটা শুনতে যতটা অদ্ভুত লাগছে আসলেই সেরকম। যদিও কিছু সময় পরে আমাদের বান্দা চলে আসে যে স্কটকে প্রুফ করে দেয় যে সে সত্যি ফিউচার থেকে এসেছে। স্কটের লেফট পকেটে কত কয়েন রয়েছে সেটাও সে বলে দেয়। একই সাথে সে সেই গ্রুপকেও বলে দেয় যে তার হাতে যে বাটনটা রয়েছে বা যে ডেটোনেটর রয়েছে সেটা অ্যাকচুয়ালি কোনো বোমের সুইচ না, বরং সেটা তার বাড়ি যাওয়ার সুইচ। যদি সে কোনোভাবে ব্যর্থ হয় এই মিশনটা করতে বা যদি তার প্ল্যান ভেস্তে যায়, তখন সেই বাটনটা প্রেস করে দেবে এবং সব কিছু রিসেট হয়ে যাবে, সে আবারও আগের জায়গায় চলে যাবে। এটা সে ততক্ষণ করবে যতক্ষণ না সে তার মিশনটা কমপ্লিট করতে পারছে। মার্ক তখন তাকে আবার আর একটা প্রশ্ন করে যে সে এত খাটাখাটনি কেন করছে, যখন সে জানে যে 9 বছর বয়সে একটা বাচ্চা সেই এআইটাকে ইনভেন্ট করবে, তাহলে তারা টাইম ট্রাভেল করে সেই বাচ্চাটাকেই তো মেরে দিতে পারে। আমাদের বান্দা তখন জানায় যে এটা খুবই ডার্ক হবে, কারণ ওই ছোট একটা বাচ্চাকে আক্রমণ করাটা মোটেও ঠিক জিনিস না। আর দ্বিতীয়ত এআই রিভলিউশন এটা অনিবার্য, প্রতি টাইম লাইনেই এটা হবেই, কেউ আটকাতে পারবেন না। এবার ব্যাপার হচ্ছে যে তারা সেই এআই এর গতিটাকে হয়তো একটু স্লো করে দিতে পারে, অথবা তার রাস্তাটা পরিবর্তন করে দিতে পারে, অর্থাৎ যেটা মানুষদের সর্বনাশ করবে বরং সেটাকে চেঞ্জ করে মানুষদের ভালো কাজেও তো এআই লাগানো যেতে পারে। তো তারা তাদের মিশনের দিকে এগোচ্ছে। আমাদের বান্দা সবাইকে সাবধান করছে যে জেডি নামক একটা হোমলেস পাগলের থেকে সাবধানে থাকতে। মালটা হাতে ছুরি নিয়ে সবাইকে তাড়া করে এবং এর আগে বহু মানুষদের হত্যা করেছে। আর এই আলোচনা করতে করতেই তারা জেডিকে জাগিয়ে দেয় যে রাস্তার ধারে ঘুমাচ্ছিল, যে হাতে একটা মেশাটি নিয়ে তাদেরকে তাড়া করে। আর শুধু তাই না, দুজন মুখোশ পড়া মানুষও তো এদের পিছু করছে। তারা গাড়ি নিয়ে সেই পরিত্যক্ত বিল্ডিংটার মধ্যে ঢুকে পড়ে। তো সেই মুখোশ পড়া মানুষ দুটো গাড়ি থেকে বেরিয়ে আমাদের রিভলিউশন গ্রুপকে খোঁজা শুরু করে। তবে সামহাউ সেই গাড়ির ব্রেকটা লুজ হয়ে যায় এবং এটা অটোমেটিকলি চলতে থাকে রিভার্সে। অন্যদিকে একজন মুখোশ পড়া মানুষ সেই গ্রুপের সবাইকে তো হাতে নাতে ধরে নেয়, তবে সময় মতন সেই ঘরছাড়া পাগল জেডি সেখানে চলে আসে, যে সেই মুখোশ পড়া মানুষটাকে নিয়ে জলে ঝাঁপ মারে। অন্যদিকে ছিল আর একজন মানুষ যে বেচারি ম্যারিকে হাতে পেয়ে তাকে গুলি মেরে হত্যা করে দেয়। বাকি লোকেরা পালায় সেখান থেকে। পালানোর রাস্তা বলতে একটা ডাস্টবিন ছিল যেটাতে তারা জাম্প করে, তবে সেখান থেকে বেরোতে তারা পারছিল না সহজে। অন্যদিকে মুখোশ পড়া হাতে বন্দুকওয়ালা সেই মানুষটা সে তো খুব খুশি, কারণ সে সেই ডাস্টবিনের মধ্যেই প্রত্যেকটা মানুষকে এক জায়গায় পেয়ে গেছে। তবে তার দুর্ভাগ্য ছিল যে তাদের সেই গাড়িটা, যেটার ব্রেকটা লুজ হয়ে গেছিল এবং সেটা ঘুরতে ঘুরতে তার সামনেই চলে আসে এবং তাকে ধাক্কা দিয়ে হত্যা করে ফেলে। সেখানে একটা ছোট ক্যাওস ঘটে। আসলে সেই গাড়িটা ভেঙে চুরে উপর থেকে সেই ডাস্টবিনের মধ্যেই পড়ে, তবে আমাদের গ্রুপের কিছুই হয়নি। অন্যদিকে ইনগ্রিড সে একটু শকড হয়ে গেছিল, কারণ সেই উপর থেকে যখন গাড়িটা পড়ে তখন আমাদের ফিউচার কা বান্দা নিজের জীবনের রিস্ক নিয়ে ইনগ্রিডকে বাঁচায়। ইনগ্রিড একটু কনফিউজ যে তার কাছে তার মিশনটা যখন এতটা ইম্পর্টেন্ট, তাহলে সে তার নিজের জীবনের রিস্কটা কেন নিল। তবে সে কোনো উত্তর দেয় না, তার মনে হয়েছে ঠিক সে করেছে। তারপরেই আমরা ইনগ্রিডের গল্পটা জানতে পারি। ছোটবেলাতেই তার এই অদ্ভুত রোগটা ধরা পড়ে, তার সেই অ্যালার্জি, মানে টেকনোলজিতে অ্যালার্জি, যার কারণে সে ফোন ব্যবহার করতে পারতো না। বিভিন্ন জন্মদিনে সে এক টাইপের পরি বা এক টাইপের প্রিন্সেস সেজে বাচ্চাদের মনোরঞ্জন করত, তবে ছোট ছোট বাচ্চারা ফোন নিয়ে ব্যস্ত, যার কারণে তাকে একটু সাফারও করতে হতো। তবে এরকমই একদিন একটা পার্টিতে টিম নামক একটা ছেলের সাথে তার সাক্ষাৎ হয়, যে সেখানে পিৎজা ডেলিভার করতে এসেছিল। এখন পিৎজা ডেলিভারি করতে একটু লেট হয়ে গেছিল, কারণ টিম নাকি ফোন ইউজ করেন। আর এটা দেখে ইনগ্রিডের খুব পছন্দ হয়, কারণ তার মতনই একটা ছেলে সে, যে এইসব প্রযুক্তি থেকে একটু দূরে থাকে, আর এখান থেকেই তাদের সম্পর্কটা আরও এগোতে থাকে। তবে সব কিছু পরিবর্তন তখনই হয়ে যায় যখন আচমকা একটা পার্সেল টিমের উদ্দেশ্যে তাদের বাড়িতে এসেছে। টিম সেটা ওপেন করে এবং দেখে যে সেটার মধ্যে একটা ভিআর হেডসেট রয়েছে। টিম বুঝে উঠতে পারছে না যে কে পাঠালো এটা, এবং ইনগ্রিড এই জিনিসগুলোকে তো পছন্দ করে না। টিম জানায় যে সে জাস্ট একবার ব্যবহার করে দেখবে যে কি এই জিনিসটা। তো টিম সেই ভিআর হেডসেটটা ইউজ করে। অন্যদিকে ইনগ্রিড সে তার কাজে চলে যায়। রাতের বেলা যখন সে কাজ থেকে ফিরে আসে, সে দেখে যে টিম এখনো সেই হেডসেটটা মাথায় দিয়ে বসে আছে। তারপর মধ্যরাত্রে ইনগ্রিডের ঘুম ভাঙে এবং সে কিচেনে গিয়ে দেখে যে তখন
তখন টিম জোর কদমে খাওয়া দাওয়া করছে, কারণ সে সারাদিন সেই হেডসেটটা পরেই ছিল। টিম তাকে তার এক্সপিরিয়েন্সটা জানায়। আসলে সে একটা ভিআর দুনিয়ার মধ্যে ছিল, একটা ভার্চুয়াল রিয়ালিটির মধ্যে ছিল, যে দুনিয়াটা নাকি টিমের মতে এই আসল দুনিয়ার থেকে অনেক বেটার। সেটারই নেশায় সে পড়ে গিয়েছে। যদিও ইনগ্রিড এটাকে সিরিয়াসলি ভাবে নেয় না প্রথমে। পরের দিন ইনগ্রিড আবারও কাজে চলে যায় এবং আবারও সে সেই সমস্যায় পড়ে। তার অ্যালার্জি, একটা বাচ্চা ফোন ইউজ করছিল যার কারণে গল গল করে তার নাক থেকে রক্ত পড়ে। সে তৎক্ষণাৎ বাড়িতে চলে আসে এবং দেখে যে টিম রেডি শেডি হয়ে বসে রয়েছে। টিম জানায় যে সে ডিসাইড করে নিয়েছে যে সে আর এখানে থাকবে না, সে ফিরে যাচ্ছে তার এই নতুন ভার্চুয়াল রিয়েলিটিতে। মানে এই দুনিয়াটা তার পছন্দ হচ্ছে না, বরং সেই আর্টিফিশিয়াল দুনিয়াটা অনেক বেটার। যারা তাকে এই ডিভাইসটা পাঠিয়েছে তারা টিমের জন্য থাকার জায়গা টায়গা সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। টিম সেখানেই যাচ্ছে কারণ সেটাই তার কাছে বেস্ট মনে হয়। সে ইনগ্রিডকে সেখানেই ছেড়ে দিয়ে চলে যায়। সো এই কারণে ইনগ্রিডকে প্রথম থেকেই একটু মনমরা লাগছিল। যাই হোক, তারা তো এগোচ্ছে সেই বাড়িটার উদ্দেশ্যে, সেই 9 বছর বয়সী বাচ্চাটাকে খুঁজতে। মাঝখানে অনেক বাড়ি টাড়ি রয়েছে যার মধ্যে থাকা মানুষগুলোকে দেখি তারা ফোনেই ব্যস্ত। দেখুন, এটা অবশ্যই একখানা কাল্পনিক গল্প, তবে বর্তমান দুনিয়ার সাথে অনেক মিল আপনারা পাবেন। মানে সোসাইটি, দুনিয়া যেভাবে চেঞ্জ হচ্ছে সেটারই একটা ডার্কেস্ট সাইড একটু ডিফারেন্ট ওয়েতে এই সিনেমাতে দেখানো হয়েছে। সো যাই হোক, তারা অনেক ক্লোজে চলে এসেছে। এবার তাদের প্রস্তুতি নিতে হবে, কারণ যতবার সে বাচ্চাটার বাড়ির সামনে গেছে সেখান থেকে অদ্ভুত কিছু বেরিয়েছে। মানে অদ্ভুত বলতে এমন কিছু যেটাকে তারা কল্পনা করতে পারবে না। তার জন্য তাদেরকে প্রস্তুতি তো নিতে হবে। আর তারা ব্যর্থ হলে ঠিক সেই ফিউচারটাই যেখানে সবাই খাঁচায় বন্দি। তবে তখন মার্কস তাকে জানায় যে তুমি তো খাঁচায় বন্দি না, মানে ফিউচার দুনিয়াতে সবাই যদি সেই এআই এর চাকর হয়ে যায় তো তুমি কিভাবে মুক্ত হলে। তখন আমরা সেই ঘটনাটা দেখতে পারি। সেই ফিউচার অর্থাৎ গোটা দুনিয়া প্রায় ধ্বংস। মানুষেরা সেই এআই এর একদম চাকর হয়ে গেছে। প্রত্যেকের চোখেই সেই ভিআর লাগানো, যেটার মাধ্যমে এক কাল্পনিক দুনিয়াতেই তারা পড়ে আছে। তবে আমাদের বান্দা, সে তখন খুবই ছোট, নিজের মায়ের সাথে বসবাস করে লুকিয়ে একটা ছোট বাংকারের মধ্যে তারা বসবাস করত এবং সে অলওয়েজ সূর্যোদয় দেখতে চাইতো। সে তখন ছোট ছিল, অবভিয়াসলি তার মনে কিউরিসিটি বাইরের দুনিয়াটাকে দেখার। সেই কারণে এক সময় তার মা যখন ঘুমাচ্ছিল সে বাইরে বেরিয়েছিল, আর তখনই একটা এআই ড্রোন তাকে দেখে নেয়, যে সেই বাংকারের উপর অ্যাটাক করে দেয়, যে এক্সপ্লোশনে তার মা মারা যায়। তবে সেই রোবটটা বা সেই এআই গুলো এই বাচ্চাটাকে কিছু করলো না কেন, তাকে কেন ধরলো না, সেটা নিয়ে আমরা লাস্টে ডিসকাস করছি। তো এই হচ্ছে ব্যাপার। সেই কারণেই সে প্রতিবার টাইম ট্রাভেল করে অতীতে আসছে, যাতে কোনোভাবে ফিউচারটাকে পরিবর্তন করতে পারে, যাতে কোনো দিন সে এবং তার মা একসাথে বসে সূর্যোদয় দেখতে পারে। যাই হোক, সেই মুহূর্তে আচমকা ইনগ্রিডের নাক থেকে রক্ত পড়ছে, অর্থাৎ সেই অ্যালার্জি। কারণ সেই স্কুলের সব স্টুডেন্টগুলো যারা মার্কের পিছনে পড়েছিল তারা সেখানে চলে এসেছে। মানে রীতিমতো তারা হামলা করে দিয়েছে। তাদের তো ইমিডিয়েট সেখান থেকে পালাতে হবে। তবে বিপদ শুধু সেইটুকুনি না, একটা বৃহৎ বিড়াল, মানে যার নিচের অংশটা একটা ঘোড়ার মতন তবে উপর অংশটা একটা বিড়ালের, সে সেখানে আক্রমণ করে দিয়েছে। জিনিসটা সত্যি একটু আনরিয়েলিস্টিক, তবে এটার একটা ডিপ মিনিং রয়েছে যেটা নিয়েও লাস্টে আলোচনা করব। তো সব বিপদ পেরিয়ে অবশেষে তারা ড্যাং নামক আর একটা মুখোশধারী সেই ক্রিমিনালের মুখোমুখি হয়। মনে আছে তো, সেই মুখোশ পরা দুজন মানুষ তাদের পিছু করছিল। একজন তো মারা গেছে, তবে ড্যাং তাদেরকে ধরেছে। তারা হচ্ছে সাধারণ মানুষ, সামান্য টাকার লোভে এই কাজটা করছিল। তবে সেই সময় স্কট সজোরে গাড়ি চালিয়ে চলে আসে এবং ড্যাংকে ধাক্কা মেরে হত্যা করে দেয়। সো তারা তারপর সেই বাড়িটায় প্রবেশ করবে যেখানে সেই বাচ্চাটা থাকে। আর তখনই সুজান তার ছেলের সাথে, মানে তার আর্টিফিশিয়াল ছেলের সাথে কথা বলতে থাকে, যেটা দেখতে পেয়ে আমাদের বান্দা শকড হয়ে যায়। সে বলে যে তুমি কার সাথে কথা বলছো, তোমার ছেলে তো মারা গিয়েছে, এটা তোমার ছেলে না, এটা একটা এআই, হ্যান ত্যান অনেক কথা বলছিল। তবে সেই বাড়ির দরজাটা আচমকা ওপেন হয়ে যায় এবং সেই বাচ্চাটার পিতামাতা বেরিয়ে আসে, যাদের প্রথমে দেখে একটু আনইউজুয়াল মনে হচ্ছিল। তবে পরে তারা তাদের আসল রূপটা দেখায় যখন তারা স্কটকে হত্যা করে দেয়। যদিও আমাদের বান্দা গুলি চালিয়ে সেই হত্যাকারীকে তো হত্যা করে দেয়, তবে বাচ্চাটার যে মা ছিল অ্যাকচুয়ালি তারা আসল পিতামাতা না, টাকা দিয়ে তাদেরকে রাখা হয়েছিল, জাস্ট নাটক করছিল টাকার লোভে তারা। তো সে সেখান থেকে ভয়তে পালিয়ে যায়। এখন ব্যাপার হচ্ছে বাচ্চাটা কোথায়। অনেক খোঁজাখুঁজির পর তারা ফাইনালি একটা সিক্রেট প্যাসেজ খুঁজে পায়, যেখানে সেই বাচ্চাটা রয়েছে একটা বড় রুমের মধ্যে, যেটাকে দেখে এক টাইপের সার্ভার রুম মনে হচ্ছিল। তবে ইনগ্রিড সেখানে প্রবেশ করতে পারে না, তার নাক থেকে রক্ত বইছে। সেই কারণে সুজান এবং আমাদের বান্দা তারা দুজন প্রবেশ করে। এখন তারা সেই বাচ্চাটার কাছে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে, তবে বাচ্চাটা তো কোনো রিপ্লাই দিচ্ছে না। সে আপন মনে কিবোর্ডে টাইপ করে যাচ্ছে এবং স্ন্যাক্স খেয়ে যাচ্ছে। এবার ব্যাপার হচ্ছে যে তারা বাচ্চাটাকে থামাবে কি করে, এই এআইটাকে সম্পূর্ণভাবে বন্ধ কিভাবে করবে সেটা নিয়ে চিন্তা করছে। তাকে তো একটা ইউএসবি ড্রাইভ দেওয়া হয়েছিল যেটা কোথাও একটা ইনস্টল করতে হবে, তবে কোথায় সেটাই খুঁজে পাচ্ছে না। আর তখন সুজান জানায় যে তার ছেলে তাকে হেল্প করবে। মনে আছে তো, সুজান তার ছেলের সাথে একটা ডিভাইসের মাধ্যমে কথা বলছিল, সেই ডিভাইসের মধ্যে ইউএসবি ড্রাইভটাকে ইনস্টল করার একটা জায়গা রয়েছে।
সো আমাদের বান্দা প্রথমে তো এইসবে বিশ্বাস করছিল না, তবে তার হাতে কোনো রাস্তা নেই, সময়ও ফুরিয়ে যাচ্ছে, সেই কারণে সে সেই যন্ত্রটার মধ্যে সেই ইউএসবি ড্রাইভটা ইনস্টল করে। আর তারপরেই সেখানে যে এআইটা ছিল সম্পূর্ণ সিস্টেমটা অ্যালার্ট হয়ে যায়। মোটামুটি লাল লাইট জ্বলছে চারদিকে এবং চারপাশে ছোটোখাটো কিছু বটস ছিল, কিছু রোবট, যারা অ্যাক্টিভ হয়ে যায় সেই মানুষগুলোকে মারবে বলে। অর্থাৎ সেই এআইটা নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। সে বুঝতে পেরেছে এই বান্দা আমাকে ধ্বংস করতে আসছে, তো যেভাবেই হোক তাকে আটকাতে হবে। তখন কি হবে? তবে তখন ইনগ্রিড সেখানে চলে আসে অসুস্থ অবস্থায় এবং সে সেই ড্রাইভটাকে ইনস্টল করার চেষ্টা করে। আর তখনই সেই এআইটা ইনগ্রিডের সাথে কথা বলার চেষ্টা করে। আর এখান থেকে সম্পূর্ণ গল্পটা চেঞ্জ হয়ে যায়, মন দিয়ে শুনবেন। সেই বাচ্চাটা বেসিক্যালি এআই ইনগ্রিডকে বহু দিন ধরেই খুঁজছে। সে সব মানুষদের নিজের চাকর বানাতে পারলেও ইনগ্রিডকে করতে পারবে না, কারণ ইনগ্রিড কোনোদিনই এই প্রযুক্তির ধারে কাছেই থাকবে না। তবে পরবর্তীকালে ইনগ্রিড তার ছেলেকেও ঠিক সেই কাজটাই করতে ফোর্স করবে যেটা সে চায়, অর্থাৎ প্রযুক্তি থেকে দূরে থাকা বা একটা সুন্দর ভবিষ্যৎ থেকে দূরে থাকা। ইনগ্রিড হচ্ছে প্রেগনেন্ট, টিমের সাথে তাদের সম্পর্ক হয়েছিল এবং তারই ফলাফল হচ্ছে তার পেটের সেই সন্তান, তার ছেলে, যে একটা সময় জন্ম নেবে এবং ইনগ্রিড তাকে সেই প্রযুক্তি থেকে দূরে রাখবে। আমাদের ফিউচারের বান্দা সেই হচ্ছে ইনগ্রিডের ছেলে, যে বলেছিল সেই এআইদের আক্রমণে নিজের মাকে সে হারিয়েছিল। আসলে সেই আক্রমণেই ইনগ্রিড মারা গিয়েছিল, যার কারণেই আমরা দেখেছিলাম যে সেই রেস্টুরেন্ট থেকে সে যখন মানুষদের পিক করছিল সে কিন্তু ইনগ্রিডকে পিক করে না। সে তার মায়ের দ্বিতীয়বার কোনো ক্ষতি চায় না। ইভেন সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ইনগ্রিডকে বাঁচিয়েছিল সেই গাড়িটা যখন ইনগ্রিডের গায়ের উপরে পড়ছিল। আজকে যদি ইনগ্রিড এই ইউএসবিটা ইনস্টল করে দেয় তো তাতে লাভের লাভ কিছু হবে না, কারণ এআই একটা সময় জিতেই যাবে। এই যে অঘটন সেটা আজ না হলেও কাল হবেই। সেই কারণে সে ইনগ্রিডকে একটা অফার দেয়। সে এবং তার ছেলে যে স্বপ্নটা দেখেছিল যে তারা একসাথে সূর্যোদয় দেখবে, তেমনই একটা দুনিয়া সে তার ছেলের জন্য বানিয়ে দেবে। যদিও ইনগ্রিড সে এই ভার্চুয়াল রিয়েলিটি এটাকে পছন্দ করে না, তবে সে জানায় যে এই দুনিয়াটা আসল দুনিয়ার থেকে অনেক বেটার, যেখানে মানুষেরা সাফার করছে, যেখানে মানুষেরা কষ্ট পাচ্ছে, বরং এই এআই মানুষদের জন্য এমন একটা দুনিয়া বানিয়ে দেবে যেখানে তারা শান্তিতে থাকতে পারবে। সো এটাই হচ্ছে তার ফাইনাল ডিল, যে সে ইনগ্রিড এবং তার ছেলেকে কিছু বলবে না যদি ইনগ্রিড সেই ইউএসবিটা ইনস্টল না করে। তবে ইনগ্রিড তার কথা শুনে না, সেটা করে দেয়, আর যার কারণে সম্পূর্ণ সিস্টেমটাই রিবুট হয়ে যায় এবং সেই এআই সেখানে হেরে যায়। একটা হ্যাপি এন্ডিং, সবাই তো এমনটাই মনে করছে। ফাইনালি আমাদের বান্দা যেটা চেয়েছিল সেটাই হয়েছে। বাইরে বহু ছেলেপেলেরা একটু কনফিউজড, একটু রেগে গিয়েছে, তাদের ফোনে সিগন্যাল আসছে না ঠিক মতন, কারণ এতদিন তো সেই এআই তাদেরকে কন্ট্রোল করে রেখেছিল। বাকি লোকেরাও সেখানে চলে এসেছে, প্রত্যেকে খুবই হ্যাপি। তবে আমাদের হিরো তখন সেখানে কিছু খটকা ফিল করে। সব কিছু এত পারফেক্ট তো নয়। সে এখন তার মায়ের সাথে রয়েছে এবং সেখানে সূর্যোদয় হচ্ছে যেমনটা সে অলওয়েজ স্বপ্ন দেখেছিল, তবে এত পারফেক্টলি, এত ইজিলি সে সেই জিনিসটা পেয়ে যাবে এটা সে বিশ্বাস করে উঠতে পারছে না। সে জানায় যে তাকে আবারও নতুন করে শুরু করতে হবে, সেই কারণে সে সেই বাটনটা প্রেস করে এবং তার টাইমলাইন আবারও রিসেট হয়ে যায়। সে ফেরত চলে যায় তার নিজের জায়গাতে। ইনগ্রিড তখন সেই কথাগুলো মনে করতে থাকে, তার ছেলে যে কথাগুলো বলেছিল বা আমাদের বান্দা যে কথাগুলো বলেছিল, যে এআই মানুষদের সেটাই ভাবাবে যেন সব কিছু পারফেক্ট, তার প্রিয়জনেরা ফিরে আসবে। সেটাই তো আমরা দেখি যে টিম ফিরে এসেছে, যে ইনগ্রিডকে ছেড়ে দিয়ে চলে গেছিল, তাই না? সব কিছু দেখে মনে হবে যেন একটা হ্যাপি এন্ডিং, তবে এই সব কিছুই একটা মিথ্যে। এই ভার্চুয়াল দুনিয়াতে তারা এক টাইপের কথা বলতো, সেটা হচ্ছে গুড লাক, হ্যাভ ফান, ডোন্ট ডাই। এবং আমরা দেখি যে সেই বাচ্চাটা এবং তার সাথে থাকা সেই কুকুরটা, সেও সেই কথাটা বলে, যেটা দেখে ইনগ্রিড বুঝতে পারে যে কোনো কিছুই চেঞ্জ হয়নি, বরং এআই একটা ডিফারেন্ট রিয়ালিটি বানিয়ে দিয়েছে তাদের জন্য। তারপর ঘুরে ফিরে সেম জায়গা, রাত 10:10 লস অ্যাঞ্জেলেসের সেই ডাইনার। আমাদের বান্দা আবারও সেখানে গিয়ে পৌঁছায় ঠিক একই ড্রেস পরে, তবে এবার সে এসেছে আরও নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে। সে সরাসরি চলে যায় ইনগ্রিডের কাছে। সে জানায় যে এবার তার কাছে নতুন প্ল্যান রয়েছে। এই এআইকে তো তারা আটকাতে পারবে না, তবে ইনগ্রিডের যে রোগটা রয়েছে এটা যদি বহু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে তারা এআইকে আটকাতে পারবে। অর্থাৎ মানুষদের মধ্যে যদি এই প্রযুক্তির অ্যালার্জি চলে আসে তখন এআই কি করবে? সে ইনগ্রিডকে তার সাথে আসতে বলে, যদি ইনগ্রিড সামনে একটা অচেনা মানুষ দেখে একটু কনফিউজ, তার কথাগুলো সে বুঝতে পারছে না, তবে কোনোভাবে যেন তার মন হ্যাঁ বলছে এবং সে রাজি হয়ে যায় সেই অচেনা মানুষটার সাথে যাওয়ার জন্য। সময় আবারও রিসেট হয়ে গেছে এবং সব কিছু যেটা আগে হয়েছে সেটা আবারও হবে। তবে এবার প্রশ্ন হচ্ছে যে কি হলো তাহলে এতক্ষণ? দেখুন, এইটুকুনি তো আপনারা বুঝে গিয়েছেন যে আমাদের ফিউচার কা বান্দা সে এই মুহূর্তে একটা টাইম লুপের মধ্যে রয়েছে। সে প্রতিবার সেই এআইটাকে হারানোর চেষ্টা করছে, তবে কোনোভাবেই সে সফল হতে পারছে না। তবে ব্যাপার হচ্ছে এই দুনিয়াটা এটা কি আসল? আসল দুনিয়াতে এরকম একটা অদ্ভুত বৃহৎ বিড়াল থাকে নাকি? সেটার উত্তর হচ্ছে না। আইদার সেই বিড়ালটাকে একটা মেটাফর বা একটা সিম্বলিজম হিসাবে ইউজ করা হয়েছে, আদারওয়াইজ এই মুহূর্তে তারা একটা সিমুলেশনের মধ্যে রয়েছে। আপনারা ম্যাট্রিক্স দেখেছিলেন তো?
দেখুন, যখন সেই বেড়ালের মতন বৃহৎ জন্তুটা আসে তখন আমাদের বান্দা একটা কথাই বলেছিল যে ব্যাড প্রম্পট। আমরা যখন এআই দিয়ে কোনো ছবি জেনারেট করি বা ভিডিও জেনারেট করি, আমাদের কিছু প্রম্পট দিতে হয় এবং প্রম্পট ভুলভাল হলেই রেজাল্ট খারাপ আসবে। ঠিক যেমনটা এই বৃহৎ জন্তুর মতন বেড়ালটা, সে জানে সে একটা সিমুলেশনের মধ্যে রয়েছে। অবশ্যই সিনেমাতে প্রত্যেকটা সিন সিমুলেশনের না। আমরা একটা মুহূর্ত দেখেছিলাম যখন আমাদের হিরোর বয়সটা কম ছিল, রাস্তার ধারে একটা মানুষ পড়েছিল যার চোখে একটা ভিআর লাগানো রয়েছে, সেটা ছিল আসল ফিউচার, আসল দুনিয়া। তবে সবকিছু তখনই চেঞ্জ হয়ে যায় যখন বাচ্চাটা নিজের চোখে সেই ভিআরটা লাগানোর চেষ্টা করে। অনেক থিওরি এরকমই তো বলছে যে সে তখনই সেই ভার্চুয়াল দুনিয়াতে আটকা পড়ে যায় যখন বাচ্চাটা সেই ভিআরটাকে অন করেছিল। আর তারপরে তার মায়ের মৃত্যু, সে বড় হয়, সেই ফিউচারে গিয়ে বারবার নিজের মাকে বাঁচানোর চেষ্টা করে যাতে তারা দুজনে একসাথে সূর্যোদয় দেখতে পারবে। এই সব কিছু জাস্ট এআই তাকে খাওয়াচ্ছে, তাকে ফিড করছে, তার একটা অ্যাডভেঞ্চার ক্রিয়েট করছে যাতে সে ব্যস্ত থাকে। গল্পের শেষে সেই কারণেই তো একটা হ্যাপি এন্ডিং দেখতে পাই, যেখানে সুজান তার মৃত ছেলেকে ফিরে পায় এবং এবার তার ছেলের ক্লোনটা কিন্তু আগের মতন না, বরং আরও বেশি রেসপন্সিভ, আরও ভালো রিয়াক্ট করছে সে, যেমনটা সে চেয়েছিল। এই তো তার ছেলের যখন সে ক্লোন বানিয়েছিল তখন তার ঘাড়ে এক টাইপের লোগো, এক টাইপের মার্ক মতন ছিল, অর্থাৎ তাকে একটা কোম্পানি বানিয়েছে। ঠিক সেম লোগোটা কিন্তু আমরা সেই ছেলেটারও কাঁধে দেখতে পাই, অর্থাৎ সেই বাচ্চাটা যে সেখানে কিবোর্ডে টাইপ করছিল। তবে গল্পের সব শেষে সুজানের ছেলের কাঁধে সেই লোগোটা আর নেই, মানে রিয়েলিটি সম্পূর্ণভাবে অল্টার হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। বাই দ্য ওয়ে, সেই বাচ্চাটার ঘাড়ে যে লোগোটা ছিল, অর্থাৎ সে অরিজিনাল মানুষ না, সেও একটা এআই, এবং দেখছিলাম যে সে নিজেই একটা এআই ডেভেলপ করার চেষ্টা করছে, যে যুক্তিটা প্রিটি মাচ ভ্যালিড, যে একটা সময় এআই নিজেকে আরও স্ট্রং করে নেবে, নিজেরাই নিজেদের সৈন্য বানাবে। তো সেম জিনিসটাই এখানে চলছে, একটা এআই আর একটা স্ট্রং এআইকে তৈরি করছে। অথবা এমনও হতে পারে যে এখানে সিমুলেশন কিছু না, সত্যিকারেরই ফিউচার থেকে সে এসেছিল মানুষদের বাঁচানোর জন্য। হয়তো এআই এখনও সম্পূর্ণভাবে আমাদের টেক ওভার করে উঠতে পারেনি, তবে এআই একটা স্ট্রং প্লেস নিয়ে নিয়েছে। যেমনটা আমরা দেখলাম সেই স্কুলে বাচ্চারা একদম জম্বিদের মতন রিয়্যাক্ট করছে, কোনোভাবে সেই এআই চালিত অ্যাপগুলো মানুষদের হিপনোটাইজ করছে, মানুষদের এমন কিছু কাজ করতে বাধ্য করাচ্ছে। তবে সেই বৃহৎ বেড়ালটা, অনেকে বলছে এটা কোনো বায়োলজিক্যাল ওয়েপন, এআই এর কন্ট্রোল সম্পূর্ণ গভর্নমেন্ট লেভেলে রয়েছে। কারণ যেমনটা দেখেছিলাম যখন সুজান নিজের ছেলেকে হারায় তখন তাকে বলা হয় যে তাকে টাকা পয়সা দেওয়ার দরকার নেই, বরং বিনা পয়সাতেই তার ছেলের একটা ক্লোন সে পেয়ে যাবে, সরকার নাকি সেই টাকাটা দিয়ে দেবে। সেই স্কুল শুটিংটাও নাকি এক টাইপের এক্সপেরিমেন্ট, যারা শ্যুট করছে সেও ক্লোন এবং যারা মারা যাচ্ছে তাদের মধ্যেও কয়েকজন ক্লোন রয়েছে। সেই বাচ্চাগুলোর প্যারেন্টসগুলোর কথাবার্তা শুনে তো এমনই ফিল হচ্ছিল। অন্যদিকে ইনগ্রিডের বয়ফ্রেন্ড যে সম্পূর্ণভাবে একটা ভার্চুয়াল দুনিয়াতে অ্যাডিক্টেড হয়ে পড়েছে, যেমনটা বর্তমান দুনিয়াতেও আমরা দেখি যে বাচ্চা কুচ্চা বা বহু ছেলে পেলে যারা গেমিংয়ে অ্যাডিক্টেড হয়ে পড়ে। অথবা এখানে রিয়েল বা সিমুলেশন কোনোটাই না, বরং এই সিনেমাটা আমাদের বর্তমান দুনিয়াটাকে মকিং করানোর জন্য বানানো হয়েছে। আমরা যে অন্ধকার ভবিষ্যতের দিকে এগোচ্ছি, প্রযুক্তি যেভাবে খারাপের পথে আমাদেরকে নিয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্রযুক্তিতে যেভাবে আমরা অন্ধ হয়ে পড়ছি, এই প্রত্যেকটা টপিককে একটু এক্সাজারেট করে এই সিনেমাতে দেখানো হয়েছে। এটাই হয়তো এই সিনেমাটার মেন গোল। যেখানে গোটা দুনিয়া অ্যাডিক্টেড হয়ে পড়েছে, সেখানে ইনগ্রিডের মতন এখনও বহু মানুষ রয়েছে যারা এই প্রযুক্তি থেকে নিজেকে দূরে রেখেছে এবং সম্পূর্ণভাবে আইসোলেটেড ফিল করছে। ইনগ্রিডের এই রোগটাকে আমরা একটা আইসোলেশনও বলতে পারি। সাপোজ একটা মানুষ সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যম থেকে অনেক দূরে থাকে, সে যদি এমন 5টা মানুষের মাঝখানে পড়ে যায় যারা সারা দিন ধরে এরকম এনগেজিং কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া রিলস হ্যান ত্যান নিয়ে পড়ে থাকে, তো সে নিজেকে একটু আইসোলেটেড, নিজেকে একটু ইন্ট্রোভার্ট ফিল করবে। তার কাছে সেটা তখন সিকনেসে পরিণত হবে, একটা রোগে পরিণত হবে, কারণ সে দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলে উঠতে পারেনি। অথবা মার্ক এবং জ্যানেট। মার্ক তো প্রথম থেকেই সমস্যায় পড়েছিল যখন সে দেখছিল তার ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট ফোন ইউজ করছে, এবং যখন সে একজনের ফোন টাচ করা শুরু করে তখন প্রত্যেকে তার এগেনস্টে চলে যায়। প্রত্যেকে বলতে সেই ইউথগুলো, সেই স্টুডেন্টগুলো, সেই বাচ্চাগুলো। একটা বড় জেনারেশন গ্যাপ আমরা এখানে লক্ষ্য করতে পারছি, যেখানে একজন শিক্ষক তার স্টুডেন্টকে বারণ করছে স্মার্টফোন ইউজ করা থেকে, তখন সেই ছেলেটা রেগে যাচ্ছে। তো এটা রিয়েলিটি ছাড়া আর কি বলুন তো? অথবা ইনগ্রিড হয়তো এই গল্পের মেন ক্যারেক্টার, তাকে কেন্দ্র করেই হয়তো মেন গল্পটা তৈরি হয়েছে। সেই কারণেই তো অবশেষে সেই এআই ইনগ্রিডের সাথে একটা চুক্তি করতে বসে। সেই এআই ইনগ্রিডের থেকে তার বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়েছে, তবে সে ইনগ্রিড এবং তার ছেলেকে নিতে পারেনি। সেই কারণেই তার সাথে চুক্তি করে যে সে যাতে ভবিষ্যতে তার ছেলেকে না আটকায়। তবে ইনগ্রিড তো তার কথা শোনে না, তার ছেলেকে সে নিজের মতনই বানায় এবং সেই লুপ চলতেই থাকে। তার ছেলে বারবার করে টাইম ট্রাভেল করে এবং এই সব কিছু চলতেই থাকে, যেমনটা সাইফাই সিনেমাতে হয়ে থাকে। মানে এই প্লটটা খুব ইজি আন্ডারস্ট্যান্ডেবল। আবার অন্যদিকে আর একটা থিওরিও রয়েছে যে এই সম্পূর্ণ দুনিয়াটা একটা ম্যাট্রিক্সের পার্ট। এআই প্রত্যেককেই আটকে রেখেছে, তবে তাদের মধ্যে কেউ একজন কোনোভাবে কনসিয়াসনেস রিগেইন করে নিয়েছে, যে ফিল করছে যে আমাকে এই নকল দুনিয়া থেকে বেরোতে হবে।
অন্যদিকে আবার সুজানের স্টোরিও চলে আসে যে তার ছেলে যে একটা এআই যে এতক্ষণ ধরে হেল্প করছিল তাকে, তার গল্পটা আসলে কি হলো, সে কি তাহলে মেন ভিলেন, সম্পূর্ণ প্লট কি সেই রুটেছিল, অথবা এই সম্পূর্ণ সিনেমাটাই হচ্ছে একটা গেমের অংশ এবং আমাদের ফিউচার কা বান্দা হচ্ছে সেই গেমের একটা প্লেয়ার যে প্রতিবার নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে সেই এআই বসকে হারাবে, তবে সে প্রতিবারই ব্যর্থ হচ্ছে। সো সবশেষে এই সিনেমার থিওরি বার করতে গেলে হয়তো আর এই ভিডিওটা শেষ হবে না। যে উদ্দেশ্যেই সিনেমাটা বানানো হয়েছে যাতে দর্শকরা কনফিউজ থাকুক এবং নিজেদের মতন করে একটা থিওরি ক্রিয়েট করুক, এবং এটা বেশ স্মার্ট একটা ওয়ে আমি মনে করি, এবং এই টাইপের সিনেমা তো কম না। তবে আপনাদের কি মনে হয়, আপনাদের কি কোনো থিওরি রয়েছে? থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আমিও জানতে ইচ্ছুক যে আপনাদের মাথায় কি চলছে। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো সেটা কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। চলো, টেক কেয়ার অ্যান্ড বাই।